আজকের ক্লাসে মূলত আমি প্রথম অধ্যায় থেকে যেগুলো রিভিশন হয়েছে বা সেগুলি আলোচনা হয়েছে সেগুলো আমি আবার পুনরায় আলোচনা করব, যাতে যাদের না বোঝা অংশগুলো তাদের ছাত্রদের যাতে ভালোভাবে বুঝতে পেরে যায়, বা পরীক্ষার জন্য বিশেষ করে এই ভিডিওগুলো বলা হচ্ছে যেটা পরীক্ষার জন্য কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কী রকম ধরনের প্রশ্ন মানে পড়লে পরীক্ষায় সুবিধা হতে পারে, এই ধরনের বেশ কিছু আলোচনা যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই আলোচনাগুলো আজকে আমি করব, এবং সেই সঙ্গে বেশ কিছু টিপসও থাকবে, যে টিপসগুলো ভালো রেজাল্টের জন্য খুবই উপযোগী এবং খুবই প্রয়োজনীয়। সেরকমই বেশ কিছু টিপসের কথা এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব। তো প্রথম অধ্যায়টাই আমি প্রথমে আলোচনা করি। তো প্রথম অধ্যায়ে আমি আগের দুটো যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি অলরেডি আমাদের পরিবেশ বইটা থেকে যে অংশগুলো থার্ড টার্মে আছে সেই পোর্শনগুলো আমি আলোচনা করেছি। তো এই পোর্শনে বা এই ভিডিওতে আমি মূলত প্রথম অধ্যায় থেকেই ধরব, যেখানে বলা হয়েছে যে ইতিহাস ও তার উপাদান। তো সেখানে আমরা প্রথমেই আমরা ইতিহাস শব্দের উৎপত্তি আলোচনায় আমরা বলতে পারি যে ইতিহাস শব্দের আবিধানিক অর্থ পুরাবৃত্ত, ইতিবৃত্ত ও প্রাচীন বৃত্তান্ত বা প্রাচীন বর্ণনা। এগুলো বারবার আলোচনা হয়েছে, তাও আমি পুনরায় আলোচনা করছি যাতে যাতে যে বিন্দুমাত্র যদি কোনো বুঝতে অসুবিধে থাকে বা কোনো রকম অসুবিধা থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। ইতিহাসকে ইংরেজিতে বলে হিস্ট্রি, সবাই জানে, এটা নতুন কিছু বলার নেই। এই শব্দটি গ্রিক শব্দ ইস্তোরিয়া বা ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এটা মনে রাখতে হবে যে এই হিস্ট্রি কথাটি কোথা থেকে এসেছে না, গ্রিক শব্দ ইস্তোরিয়া এবং ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। হিস্টোরিয়া শব্দের অর্থ হলো পরিকল্পিত অনুসন্ধান, এবং ইতিহাস বিষয়ের জনক গ্রিক পণ্ডিত হেরোডোটাস তার লেখা হিস্টোরিজ বা ইতিহাসমালা গ্রন্থ থেকে এই বিষয়ে অনেক কথা জানা যায়। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ইতিহাসের বিষয়ের জনক হেরোডোটাস এবং তার লেখা হিস্টোরিজ বা ইতিহাসমালা গ্রন্থ এখানে আমরা জানতে পারলাম। তো এরপরে আমরা চলে যাব ইতিহাস কাকে বলে। ইতিহাস বলতে মূলত এখানে ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রকে বোঝাতো। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে যে ইতিহাস বলতে আমরা কি বুঝি, সেটাকে অনেক সময় ধর্মশাস্ত্র বলা যায় বা অনেক সময় অর্থশাস্ত্র বলা যায়। তো এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত, এটাও একটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে তথ্য। পাশাপাশি আমরা বলতে পারি যে প্রাচীনকালে যে কোনো কাহিনীমূলক রচনাকে ইতিহাস বলা হতো, কিন্তু এখন যে কোনো কাহিনীকেই আর ইতিহাস বলা হচ্ছে না। ইতিহাসের সংজ্ঞার ক্ষেত্রে বলা যায় অতীতে মানুষ যা করেছে, বলেছে, চিন্তা করেছে, তার প্রামাণ্য তথ্যের ভিত্তিতে সেগুলির লিখিত বিবরণীকেই বলা হচ্ছে ইতিহাস। অর্থাৎ অতীতের মানুষ যা যা করেছে, বলেছে, চিন্তা করেছে, তার প্রামাণ্য তথ্যের ভিত্তিতে লিখিত বিবরণগুলোকেই আমরা ইতিহাস বলে ধরে নিই। বর্তমানে ঐতিহাসিকদের মধ্যে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিশ্লেষণই হলো ইতিহাস। অনেক সময় যখন জিজ্ঞাসা করা হতো বড় প্রশ্নেতে যে ইতিহাস কাকে বলে, তখন বলতে হতো যে ঐতিহাসিকদের মতে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানসম্মত বিবরণী হলো ইতিহাস। অর্থাৎ স্থান ও কালের ইতিহাস, মানুষের ধারাবাহিক অগ্রগতির ইতিহাস। এরপরে যে পয়েন্টটা আমাদের গুরুত্বপূর্ণ তা হলো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন ইতিহাস পড়ব। ইতিহাস পড়ার মাধ্যমে আমরা অতীতের নানান কথা আমরা জানতে পারি, তেমনি অতীত কর্মকাণ্ডের কথা আমরা জানতে পারি। হাজার হাজার বছর ধরে মানুষ কীভাবে বিবর্তনের মাধ্যমে উন্নতি লাভ করেছিল তা আমরা জানতে পারি। আজ থেকে 3,000-3 লক্ষ বছর আগে পিকিম মানবদের আগুনের আবিষ্কার মানব সভ্যতার অগ্রগতির প্রথম ধাপ। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মানব সভ্যতার অগ্রগতির প্রথম ধাপ কি, সেটা হলো পিকিং মানবের আগুনের আবিষ্কার। এরপরে প্রস্তর যুগ থেকে ধাতু পদার্পণ করার মধ্য দিয়ে কীভাবে জীবনযাত্রার আমূল পরিবর্তন এসেছে সেটাই আমরা ইতিহাসে লক্ষ্য করলাম। তো এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইতিহাস পাঠের উদ্দেশ্য কী। প্রথমত ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি হলো ইতিহাস পাঠের অন্যতম উদ্দেশ্য। স্বদেশপ্রেম, স্বদেশী চেতনা এবং স্বদেশী সভ্যতা সংস্কৃতির প্রতি অনুরাগ জাগ্রত করাই হচ্ছে ইতিহাস পড়ার লক্ষ্য।
বিদেশি সম্পর্ক ও ইতিহাস সমানভাবে আমাদের কাছে প্রযোজ্য। অগাস্ট মুলার বলেছেন, সত্য জিজ্ঞাসাই ইতিহাসের ধর্ম। এখানেও আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো মানে ইতিহাসের ধর্ম কে বলেছেন যে সত্য জিজ্ঞাসাই আমাদের ইতিহাসের ধর্ম, তখন নামটা যেন মনে থাকে আমাদের লিখতে হবে আগস্ট মুলার। এটা আগস্ট মুলারের বক্তব্য যে সত্য জিজ্ঞাসাই আমাদের ইতিহাসের ধর্ম। এরপরে আমরা ইতিহাস ও বিজ্ঞানের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা দেখতে পাই, যেখানে বলা হয় যে কিনা স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজপত্র মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিশ্লেষণকে আমরা ইতিহাস বলি। অর্থাৎ ইতিহাসের সংজ্ঞায় আমরা এই বিষয়টি আলোচনা করি যে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজপত্র মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিশ্লেষণকে আমরা ইতিহাস বলি। যে ইতিহাস কি না স্থান ও কালের ইতিহাস, মানুষের ধারাবাহিক অগ্রগতির ইতিহাস। আর বিজ্ঞান কাকে আমরা বলবো না, কোনো বস্তু বা কোনো বিষয়ের ওপর বিশেষ জ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো। যেমন পদার্থ সংক্রান্ত বিশেষ জ্ঞানকেই আমরা পদার্থবিজ্ঞান বলবো, বা পদার্থ বিষয়ে বিশেষ জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিতকেই আমরা পদার্থবিজ্ঞানী বলে মনে করব। তবে পদার্থবিদ তার পরীক্ষাগারে যেমন বারবার একই পরীক্ষা করতে পারেন, ঐতিহাসিক তার পরীক্ষাগারে একবার ফরাসি বিপ্লব কিন্তু আর ঘটাতে পারেন না। ইতিহাস বিজ্ঞানের মধ্যে এরকম কোনো সত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইতিহাস সঠিকভাবে পথ না দেখালে বিজ্ঞান সঠিক দিশা খুঁজে পাবে না। তাই একটি প্রচলিত কথা আমরা উল্লেখ করতে পারি, যেখানে বলা হয় যে ইতিহাস হলো সমস্ত বিজ্ঞানের জননী। অর্থাৎ সমস্ত বিজ্ঞানেরই কিন্তু একটা ইতিহাস আছে। আমরা যদি ঘাঁটি তো সমস্ত বিজ্ঞানেরই কিন্তু একটা ইতিহাস আমরা লক্ষ্য করতে পারি। সেখানে আমরা জীবনবিজ্ঞানের যেমন একটা ইতিহাস খুঁজে পাই, ম্যাথমেটিক্স বা গণিতের তেমনি একটা ইতিহাস খুঁজে পাই। সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু একটা সমস্ত বিজ্ঞান বা সমস্ত বিজ্ঞান শুধু নয়, বিজ্ঞান বলে নয়, সমস্ত সাবজেক্ট বা সমস্ত বিষয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা একটা ইতিহাস খুঁজে পাই। কাজে ইতিহাসের কিন্তু সমস্ত সাবজেক্টেরই কিন্তু একটা অতীত বা অতীতের পাশাপাশি একটা ইতিহাসও রয়েছে, আমরা এই কথা বলতে পারি। তো যাই হোক, প্রাচীন যুগে কোনো তো লিখিত ইতিহাস বই ছিল না, তবে আমরা প্রাচীন ইতিহাস বই সম্পর্কে যা জানতে পেরেছি তা সাধারণত প্রাচীন যুগের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক নিদর্শন থেকে আমরা ইতিহাস প্রতিষ্ঠা করতে পেরেছি। তো যাই হোক, এরপরে আমাদের যেটা বিষয় সেটা হলো প্রস্তর যুগ থেকে ধাতু যুগে পা দিয়ে মানুষের সভ্যতায় যেভাবে অগ্রগতি হতে লাগলো তা সময়ের নিরিখে ইতিহাসের বিভিন্ন যুগকে আমরা ভাগ করতে পারলাম। কীরকম ভাগ করলাম না, পুরাপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, ব্রোঞ্জের যুগ এবং লোহার যুগ, এই কটি ভাগে আমরা ভাগ করলাম। পুরাপ্রস্তর কাকে বলা হয় না, যখন মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত তখন তাকে বলা হতো পুরাপ্রস্তর। এরপরে আমরা নব্যপ্রস্তর, পুরাপ্রস্তরের পর কি দেখলাম, নব্যপ্রস্তর। নব্যপ্রস্তর যুগে কি দেখলাম আমরা, এই সমস্ত অস্ত্রগুলো আরও ধারালো মসৃণ হয়ে উঠলো, এবং পাশাপাশি কি দেখা গেল আমরা কি দেখতে পেলাম আমরা যে এই প্রস্তর যুগের আমরা অনেক পাশাপাশি নব্যপ্রস্তর যুগে আমরা কি দেখতে পেলাম না, নব্যপ্রস্তর যুগে কাঠের নিড়ানি এবং আরও কৃষিকাজের জন্য প্রচলিত ব্যবস্থা, এগুলো আমরা আরও বেশি সময়ের সঙ্গে সঙ্গে অগ্রগতি হতে লক্ষ্য করলাম। এরপরে তাম্রযুগ, অর্থাৎ তামার ব্যবহারের কথা আমরা লক্ষ্য করলাম, যেখানে তামার জিনিসপত্র ব্যবহার করা হতো, তামা গলিয়ে বিভিন্ন জিনিসপত্র রূপ দেওয়া হতো। পাশাপাশি ব্রোঞ্জের যুগ, তামা ও টিন মিশিয়ে যে ধাতবটি তৈরি হয় তা ব্রোঞ্জ নামে পরিচিত। তা দিয়ে বিভিন্ন নির্মাণ বা বিভিন্ন জিনিস বা দ্রব্য তৈরি হতো নিত্য প্রয়োজনীয়। সেই যুগটাকে বলা হতো ব্রোঞ্জের যুগ। এবং পরিশেষে লোহার যুগ, অর্থাৎ আকরিক লোহাকে ব্যবহার করা গলিয়ে। তো তাম্রপ্রস্তর যুগে গড়ে ওঠা নদীমাতৃক সভ্যতাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিম এশিয়ার মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চীন সভ্যতা, উত্তর পশ্চিম ভারতের সিন্ধু সভ্যতা। তাহলে আমরা কতগুলি সভ্যতার কথা এখানে উল্লেখ করলাম, যে সভ্যতাগুলো কি না তাম্রপ্রস্তর যুগে গড়ে উঠেছিল, এটা একটা প্রথমত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে সেই কতগুলি সভ্যতার সমসাময়িক সভ্যতার কথা আমরা জানতে পারলাম, যেখানে মেসোপটেমিয়া সভ্যতার কথা বলা হলো, সুমেরীয় সভ্যতার কথা বলা হলো, মিশরীয় সভ্যতার কথা বলা হলো, চীন সভ্যতার কথা বলা হলো এবং পশ্চিম ভারতের সিন্ধু সভ্যতার কথা বলা হলো। এরপরে আমরা ইতিহাস জানার সূত্র বা উপাদানকে মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, বিভিন্ন পরীক্ষাতে এই বিষয়ে প্রশ্ন আসে, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান। তো প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা কোনগুলোকে বলবো, অর্থাৎ মাটি খুঁড়ে যে সমস্ত জিনিসপত্রগুলি পাওয়া গেছে বা যায় সেগুলিকে বলা হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্ন বা প্রাচীন তথ্য থেকে, কাহিনী থেকে এই প্রত্নতাত্ত্বিক কথাটি উৎপত্তি হয়েছে। যেই উপাদানগুলিকে কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন লিপি, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য ও অন্যান্য উপাদান। এইখান থেকে মূলত দু ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে যে
ইতিহাসের উপাদান কয় প্রকার, কী কী, এই ধরনের প্রশ্ন আসে। আবার অনেক সময় প্রশ্ন আসে যে কয়েকটি প্রত্নতাত্ত্বিক উপাদানের নাম উল্লেখ করো। আবার অনেক সময় 1 নম্বরের প্রশ্ন দেয় যে প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে, বা 2 নম্বরের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। তো যাই হোক, এগুলি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। পাশাপাশি সাহিত্যিক উপাদানের আলোচনা প্রসঙ্গে আমরা বলতে পারি যে আমাদের এমন অনেক কিছু সাহিত্যিক উপাদান মানে বিষয় আছে বা তো গ্রন্থাদি আছে যে যার দ্বারা আমরা বিভিন্ন যুগের বিভিন্ন রকম তথ্য আমরা জানতে পারি, সেগুলিকে আমরা বলি সাহিত্যিক উপাদান। যেমন বৈদিক যুগ সম্পর্কে জানতে চতুর্বেদ আমাদের সাহায্য করে, যা মূলত ঋক, সাম, যজু ও অথর্বেদ, এবং পাশাপাশি সূত্র সাহিত্য, যার মধ্যে অন্যতম হলো ষড়দর্শন, ষড়বেদাঙ্গ, এগুলোও কিন্তু আমরা অবশ্যই জানতে পারি। যাই হোক, এই সূত্র সাহিত্য, ষড়দর্শন, ষড়বেদাঙ্গ সম্পর্কে বা চতুর্বেদ সম্পর্কে আমি অলরেডি এর আগের ভিডিওতে, প্রথমের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। অনেকে অনেক গভীরে গিয়ে জানতে চেয়েছো, সেই সব প্রশ্নের আমি উত্তর দিয়েছি। আমি সেই সব বিষয়ে আর ডিটেল আলোচনা করতে চাইলাম না, কিন্তু আমি জাস্ট যেগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী সেই বিষয়গুলোই আমি কিন্তু হাইলাইট করছি এখানে। এছাড়া আমরা বেশ কিছু মহাকাব্যের কথাও আমরা বলতে পারি, যেমন রামায়ণ, মহাভারতের কথা বলতে পারি। এছাড়া পুরাণ, বৌদ্ধ গ্রন্থ, জৈন গ্রন্থ ইত্যাদি বিভিন্ন রকম গ্রন্থের কথা আমরা জানতে পারি, বৌদ্ধ গ্রন্থ, জৈন গ্রন্থ ইত্যাদি কথা, যেগুলো বুদ্ধ এবং তার অনুগামীরা বুদ্ধের যে পালি ভাষায় লিখিত বা বুদ্ধের যে বক্তব্য তা তিনি সংকলন করেছিলেন, সেগুলি বৌদ্ধ গ্রন্থ নামে পরিচিত। বা বুদ্ধ মঠ এবং মনাস্ট্রির যে সমস্ত নিদর্শন বা যে সমস্ত নিয়মকানুন, সেগুলি বৌদ্ধ গ্রন্থে আছে, আমরা পাই। ঠিক একই রকমভাবে মহাবীর এবং তার পূর্বেকার আরও 23 জন তীর্থঙ্করের যে বিভিন্ন রুলস রেগুলেশন, সেগুলি আমরা জৈন গ্রন্থ হিসাবে লাভ করে থাকি। পাশাপাশি পর্যটকদের বিবরণ, যেমন ফাইয়েনের ফোকৌ কি, হিউয়েনসানের সিইউ কি। হিউয়েনসান কার সময় এসেছিলেন? ফাইন তো আমি আজকেই অলরেডি আলোচনা করেছি ক্লাসে, ডাউট ক্লিয়ারিং ক্লাসে, যে ফাইহেন কার সময় ভারতে এসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাইহেন এসেছিলেন, মেগাসিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, এবং হিউয়েনসান এসেছিলেন হর্ষবর্ধনের সময়। এছাড়া মেগাসিনিসের ইন্ডিকা, মেগাসিনিসের সমসাময়িক উল্লেখযোগ্য অন্যান্য বৈদেশিক মানে যারা পর্যটক ছিলেন তাদের মধ্যে স্ট্র্যাবো, এরিয়ান, টলেমি এরা ছিলেন উল্লেখযোগ্য। এরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এরা ভারতবর্ষে আসেন। সেই সময় আলেকজান্ডারের আক্রমণের কথা আমরা মেগাসিনিসের গ্রন্থ থেকে জানতে পারি। হিউয়েনসানের গ্রন্থ সিইউকি থেকে আমরা হর্ষবর্ধন এবং তার সমসাময়িক ইতিহাস জানতে পারি। ফাইনের ফোক ইউকি থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভা সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা জানতে পারি। এরকমই একইভাবে অলবেরুনি তহকিকি হিন্দ, যিনি ভারতবর্ষে আরব থেকে ভারতবর্ষে আসেন, তুর্কিমেনিস্তান থেকে ভারতবর্ষে আসেন বাবরের সঙ্গে। এছাড়া কলহনের রাজতরঙ্গিনী একটি উল্লেখযোগ্য উপাদান, কলহনের রাজতরঙ্গিনী, তো যার থেকে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি। তো যাই হোক, অলবেরুনি তহকিকি হিন্দ থেকে যেমন আমাদের মুঘল ইতিহাসের সূচনাকাল সম্পর্কে আমরা জানতে পারি, তেমনি একই রকমভাবে বা সুলতানি যুগের ইতিহাস আমরা যেমন জানতে পারি, তেমনি কলহনের রাজতরঙ্গিনী থেকেও আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা বিভিন্ন রকম তথ্য আমরা জানতে পারি। তো এইগুলোই জাস্ট আলোচনা, এই প্রথম অধ্যায়ে আর বিশেষ কিছু নেই। তো এখানে অনুশীলন বেশ কিছুগুলি প্রশ্ন আছে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনুশীলনী প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। যেখানে হিস্টোরিয়া কথাটি কোন ভাষা থেকে এসছে? গ্রিক শব্দ। ল্যাটিন শব্দ থেকে এসেছে হিস্টোরিয়া। ইতিহাসের উপাদান কয়েকটি ভাগ করা যায় কী কী? প্রত্নতাত্ত্বিক, সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানের নামও আমি মাত্র বললাম, মুদ্রা, লেখমালা ইত্যাদি। ইতিহাস শব্দে আবিধানিক অর্থ আমি প্রথমেই আলোচনা করেছি। পিকিং মানবের আগুনের আবিষ্কার মানব সভ্যতার প্রথম ধাপ। প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। তো তাম্রপ্রস্তর যুগে মূলত এই সভ্যতাগুলি গড়ে উঠেছে। এছাড়া একটি ম্যাচিং আমরা উল্লেখ করতে পারছি, যেখানে ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের কথা বলা হয়েছে, চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ববেদের কথা বলা হয়েছে, সূত্র সাহিত্য সম্পর্কে ষড়দর্শন, ষড়বেদাঙ্গের কথা বলা হয়েছে। আবার কতগুলো এমসিকিউ আছে, যেমন ইতিহাস শাস্ত্র বলতে বোঝায় নীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে লিপিকে বোঝায়। ইতিহাস কাকে বলে? সমাজপত্র মানুষের মানব প্রগতির বিজ্ঞানসম্মত বিশ্লেষণ কি আমরা ইতিহাস বলবো। ইতিহাস পাঠের কী উদ্দেশ্য আমি অলরেডি আলোচনা করেছি, বিভিন্নভাবে বলেছি, অনেকবার আলোচনা হয়েছে, আগের ভিডিওতেও দিয়েছিলাম, আজকেও আলোচনা করলাম। আশা করি কারুর কোথাও বুঝতে অসুবিধে থাকার কথা নয়।
কিন্তু এই বিষয়গুলো একটু খুব সূক্ষ্মভাবে পড়বে, কারণ এর মধ্যে থেকেই মানে ছোট ছোট প্রশ্ন দেওয়া হবে এবং সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের উত্তর করতে হবে। কাজেই খুঁটিয়ে পড়াটা কিন্তু খুব জরুরি, আমি বারবার কিন্তু তোমাদের উল্লেখ করলাম। যাই হোক, ইতিহাস উপাদানের যে কোনো একটি ভাগ আমি বললাম যে মুদ্রা আমাদের কি কাজে লাগে। এছাড়া সাহিত্যিক উপাদানের মধ্যে তোমরা সাহিত্যিক উপাদান নিয়েও আলোচনা করতে পারো, যে বৈদিক যুগ সম্পর্কে জানতে আমাদের চতুর্বেদ এবং সূত্র সাহিত্য সাহায্য করে। এছাড়া কয়েকগুলি মহাকাব্য আমাদের জানতে সাহায্য করে, মহাকাব্যগুলোর নাম লিখবে। এছাড়া বৈদেশিক পর্যটকদের বিবরণীও কিন্তু আমাদের এক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে। এই বিদেশি পর্যটকদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করবে। এই গেল মূলত ইতিহাসের উপাদান। প্রাচীন ইতিহাসের উপাদানগুলি আলোচনা করো। তো এগুলো তো আমি বললাম এইমাত্র, জাস্ট প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলা হয় এবং সাহিত্যিক উপাদান কাকে বলা হয়। মাটি খুঁড়ে যে সমস্ত নিদর্শন মানুষ পাওয়া গেছে বা আবিষ্কার করেছে সেগুলোকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। আবার যেগুলোই গ্রন্থ হিসাবে পাওয়া গেছে, যা আমাদের বিভিন্ন যুগ সম্পর্কে গ্রন্থ সাহায্য করে, সেগুলোকে বলা হয় সাহিত্যিক উপাদান। এর মধ্যে আবার কতগুলো উল্লেখযোগ্য হলো বিদেশি পর্যটকদের বিবরণী, যার মধ্যে মেগাস্থিনিসের ইন্ডিকা, কলওয়ানের রাজতরঙ্গিনী, আইনের ফোকৌকি, হিউয়েনসানের সিউকি, মেগাস্থিনিসের ইন্ডিকা উল্লেখযোগ্য গ্রন্থ। এই গেল প্রথমত ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা। খুব ইজি অধ্যায়, প্রথম অধ্যায়, কিছুই নেই, জাস্ট একটু বাস ভালো করে রিডিং পড়বে, ছোটো ছোটো বিষয়গুলো একটু ভালো করে পড়বে এবং অনুশীলনী প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তাহলেই এই চ্যাপ্টার থেকে আশা করি যা প্রশ্ন যদি কোনো প্রশ্ন আসে তাহলে কোনো সেই প্রশ্নের অ্যান্সার দিতে কোনো অসুবিধে হবে না। আমরা পরের আলোচনায় বা পরের ভিডিওতে চলে যাই। পরের ভিডিও আলোচনা হলো নদীমাতৃক সভ্যতা, তৃতীয় অধ্যায়। সেটি পরের ভিডিওয়ে আমি আলোচনা করব।